মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা সপ্তম শ্রেণীর তাপ বিষয় থেকে পড়াশুনো করেছি। তোমাদের বলেছিলাম আজকে আমরা পড়াশুনো করব কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। বস্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর। প্রথমটা কি বলছি যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত, গৃহীত অর্থাৎ গ্রহণ করা হয়, নেওয়া হয়, আর বর্জিত মানে বর্জন করছে, ছেড়ে দিচ্ছে। তাপ গ্রহণ করলে তাপ বাড়তে থাকবে এবং তাপ বর্জন করলে তাপ কমবে। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি তিনটি বিষয়? বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর ভর, বস্তুর উপাদান। বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি অর্থাৎ বস্তুর মধ্যে যখন তাপ দেওয়া হচ্ছে সেটা তাপ নেওয়ার ফলে তার উষ্ণতা যতটা বৃদ্ধি পাচ্ছে, অথবা কোনো কারণে কোনো বস্তু তাপ বর্জন করে তার উষ্ণতা কমে যাচ্ছে। এটার ফলে এই বিষয়টা নির্ভর করে বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে। আবার বস্তুর ভর, আমরা যদি কম ভরের বস্তু নিই তার উষ্ণতা, তার তাপ হচ্ছে কতটা তাপ গ্রহণ করবে। আবার কোনো ভারী বস্তু নিই অর্থাৎ যার ভর বেশি, তাহলে সে কতটা তাপ গ্রহণ করবে। একই জায়গা থেকে সেটার মধ্যে পার্থক্য অবশ্যই থাকে, মানে ভরটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের ক্ষেত্রে। আর উপাদান অবশ্যই আমরা পড়ালেতেই বুঝবো যে আলাদা আলাদা উপাদানের বস্তু, যথা আলাদা কোনো জিনিসটা লোহার তৈরি, কোনোটা তামার তৈরি, কোনোটা সীসার তৈরি, কোনোটা বিভিন্ন যে উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে বস্তু, তাদের তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণটা আলাদা আলাদা হচ্ছে একই পরিবেশের মধ্যে বা একই পরিস্থিতির মধ্যে। তাহলে তিনটে বিষয়টা কি হলো? বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর ভর, বস্তুর উপাদান। বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কিভাবে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করছে সেটা আমরা বুঝে নিই। আমরা দুটো পাত্র নেব এবং দুটো পাত্রে লোহার দুটি বল নিয়ে, প্রথমে দুটো পাত্রে জল নিয়ে, দুটো পাত্রে কি করলাম? জল নিয়ে নিলাম। এবার এখানে আমরা কোনোভাবে আগুন লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? পরে আগুন লাগানো সম্ভব না, আমরা কোনো একটা গ্যাস ওভেন নিয়েছি, তারপরে দুদিকে গ্যাস ওভেনে দুটো চুলা থাকে, আমরা সকলে জানি, দুদিকে চুলায় দুটো পাত্র বসিয়ে দিয়েছি। এবার সকলে জানি একটা দিকে গ্যাস একটু অল্প আছে চলে, আর একটু বেশি জোরে চলে। আমরা করলাম কি, দ্বিতীয় পাত্রে চুলার টেম্পারেচার করলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, আর প্রথম পাত্রে চুলার উষ্ণতা করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখন আমাদের রুম টেম্পারেচার আছে এখন এই মুহূর্তে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি করলাম কি, দুটো লোহার বল নিয়েছিলাম যাদের ভর হচ্ছে 5 গ্রাম, ঠিক আছে? দুটো লোহার বল নিয়েছি আর দুটো বলকেই এর মধ্যে দিয়ে দিয়েছি, দুটো পাত্রে আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এটা 5 গ্রাম, এটা 5 গ্রাম, মানে একই ভরে, 5 গ্রাম না হয় 10 গ্রাম, যাই হোক আমরা বলবো কি দুটো একই ভরে লোহার বল নিয়েছি, দুটোই কি লোহার বল। এবার গোলক বল, বড় অত বড় না, ছোট গোলক আমরা নিয়ে নিলাম, নিয়ে দুটো পাত্রে আলাদা আলাদাভাবে ওই ফুটন্ত জল
জলে রেখে দিলাম 5 মিনিটের জন্য, একই সময়ের জন্য। এরপরে আমরা একটা বড় মোমের ব্লক নিয়ে নেব, মানে একটা মোম চাং যেটা বলা হয়ে থাকে তোমরা সেটা নিয়ে নেবে। এরপরে এই যে দুটো গুঁড়ো এই জলের পাত্রগুলোতে গরম গরম জলের মধ্যে ছিল, এই দুটোকে একই সঙ্গে বের করব এবং এখানে আমরা এই মোমের ব্লকের উপরে রেখে দেব। দেখা যাবে যে প্রথম যে গোলকটা আছে লোহার গোলক, সেটা হয়তো মোমের ব্লকের অর্ধেকটা গিয়ে থেমে গেছে, মানে মোমটাকে অবভিয়াসলি মোম কি হয় গরম গলে যায়, তো গরম তাপ পেলেই গলে যায়। তো এর মধ্যে যখনই আমি লোহার এই গরম গোলকটা দিচ্ছি গলে যাচ্ছে মোমটা এবং ওটা ভেতরে যেতে থাকছে, তো একটা সময়ের পর গিয়ে স্থির হয়ে গেল। আবার একই সঙ্গে করেছি, কিন্তু ওটা যখন দিয়েছি আমি বোঝানোর জন্য থামছি, কিন্তু কি করেছিলাম আমরা বললাম যে দুটো গোলককে একসঙ্গে নিয়ে এসে এখানেই মোমের ব্লকের উপর রেখেছি। দেখা যাবে দ্বিতীয় গোলকটা একদম নিচে পর্যন্ত চলে গেছে। তাহলে এই যে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল, 100 ডিগ্রি, আর এটা কত ছিল 200 ডিগ্রি। তার মানে এই দুটোর মাঝে উষ্ণতার পার্থক্য হচ্ছে প্রায় 100 ডিগ্রি। উষ্ণতার পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমার দ্বিতীয় গোলকটা উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি পেয়েছে। তাই ও মোমটাকে গলিয়ে গোলকটা, ওই যে লোহার গোলকটা মোমটাকে বেশি গলিয়ে বেশি ভেতর পর্যন্ত দিয়েছে। মানে কেন? ওই যে গোলকটা মোমটাকে গলিয়ে যাচ্ছে, কি হচ্ছে তাপ ছাড়ছে আর মোমটা তাপ নিচ্ছে, বলতে থাকছে, এবং একটা সময়ের পরে প্রথম গোলকটার তাপ শেষ হয়ে গেছে, ও আর তাপ দেয়নি, মোম আর গলেনি, ও থেমে গিয়েছে। আর এটা যেহেতু বেশি তাপ নিয়েছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখছি দ্বিতীয় গোলকটা, তাই ও বেশিক্ষণ ধরে তাপটা বর্জন করতে থেকেছে, বেশি পরিমাণ তাপ বর্জন করেছে, তারপরে ও মোমের গোলকে বেশি দূর গিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একই ভর একই উপাদানের জিনিস, দুটোরই ভর একই ছিল এবং দুটোর উপাদানও একই ছিল, কিন্তু বেশি তাপমাত্রা দেওয়ার কারণে ও তাপ গ্রহণও করেছে, বেশি তাপমাত্রায় পড়ানোর কারণে ও তাপ গ্রহণও করেছে বেশি পরিমাণে। অর্থাৎ তাপের যে গ্রহণ বা বর্জনের পরিমাণটা, তাপের পরিমাণটা বস্তুতে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস হচ্ছে সেটার উপরে নির্ভর করে। তাহলে এই বিষয়টা আমরা ভালো করে বুঝলাম। আমি আরেকবার বলে দিচ্ছি যে দুটো পাত্র নিয়েছি, তাতে জল ফুটছে, একটা 100 ডিগ্রি সেলসিয়াস আর একটা 200 ডিগ্রি সেলসিয়াস, আর দুটো একই ভরের লোহার গোলক নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি যখন ওই জলে ফুটতে দিয়েছি দুটো একই সময় ধরে ফুটেছে। এবার তারপরে সেই ফুটন্ত জল থেকে গোলক দুটো মোমের ব্লকে রেখেছি। দেখা গিয়েছে যে গোলকটা বেশি উষ্ণতার জলে ফুটছিল বা জলে ছিল, সেটা মোমটাকে বেশি গলিয়েছে, কারণ ওর তাপ গ্রহণের পরিমাণ বেশি, তাই ও তাপ বর্জন করেছে বেশি। তাহলে বস্তু গৃহীত বা বর্জিত, গৃহীত তাপ বেশি তাই বর্জিত তাপও বেশি। কিসের উপর নির্ভর করলো? বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর। এটা আমরা বুঝে গেলাম। এরপরে আমরা বুঝবো বস্তুর ভর। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের উপরে কিভাবে নির্ভর করে। এবার আমরা দুটো পাত্র নেব। এবার আমরা একটাই পাত্র নেব। তাতে আবার জল নিয়ে নেব আর আবার চুলার কাছে বসিয়ে দেব জলটাকে গরম করতে। আচ্ছা, এবার আমি লোহার গোলক নেব, কিন্তু একটা নেব 5 গ্রাম আর আরেকটা লোহার গোলক নেব 10 গ্রাম। দ্বিগুণ নিয়ে নিচ্ছি, 20 গ্রামও নিতে পারি, কিছু অসুবিধা নেই। তাহলে 5 গ্রাম আর 10 গ্রাম দুটো লোহার গোলক, মানে উপাদানটা একই আছে আর একই পাত্রে আছে, মানে ধরো এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি ফোটাচ্ছি, তার মানে এতে উষ্ণতাটাও কি হচ্ছে একই আসছে, দুটো গোলকে উষ্ণতাও একই আছে, দুটো একই উপাদান দিয়ে তৈরি জিনিস, শুধু ওদের কি আলাদা? ভর আলাদা, একটার ভর আরেকটার দ্বিগুণ। এবার যা আমরা 5 মিনিট হয়ে যাবে, আবার সেই মোমের ব্লক নিয়ে নেব, মোমের চাং নিয়ে নেব, তার মধ্যে ওই দুটো গোলককে একসঙ্গে খুলে নিয়ে আবার দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কি দেখা যাবে, যেটার ভর কম সেটা কম দূরত্ব গেছে, আর যেটার ভর বেশি অর্থাৎ দ্বিতীয় গোলকটা বেশি দূরত্ব গিয়েছে, মানে প্রথম গোলকটা যতটা যাবে দ্বিতীয় গোলকটা তার দ্বিগুণ যাবে। কেননা এর ভর কম বলে, তাপ যতটা গ্রহণ করেছে এর ভর বেশি বলে এর তার থেকে বেশি তাপ গ্রহণ করেছে। অর্থাৎ দ্বিতীয় পয়েন্টে আমাদের কি ছিল? বস্তুর ভর।
এখান থেকে আমরা কি বুঝলাম, বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের উপরেও নির্ভর করে। আমরা কি করলাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি ফুটন্ত জলের পাত্র নিলাম এবং তার মধ্যে 5 গ্রামের একটা লোহার গোলক আর 10 গ্রামের একটা লোহার গোলক দিলাম। দুটোকেই 5 মিনিট ধরে জলের মধ্যে রাখলাম। তারপরে দুটোকে একসঙ্গে নিয়ে এসে মোমের ব্লকে দিলাম। দেখা গেল দ্বিতীয় গোলকটা প্রথম গোলকের দ্বিগুণ দূরত্ব মোমের ব্লকের মধ্যে প্রবেশ করেছে, কারণ ওর ভর বেশি, ও তাপ গ্রহণ করেছিল বেশি। আর ও তাপ গ্রহণ করেছিল বেশি বলে ও তাপ বর্জন করেছেও বেশি। তাহলে এটা আমাদের বোঝা হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। এরপর আমরা যাব 3 নম্বর। 3 নম্বর পয়েন্ট আমাদের কি ছিল, বস্তুর উপাদান। বস্তুর উপাদান আলাদা হলে বস্তু কর্তৃক গৃহীত আর বর্জিত তাপের পরিমাণ আলাদা হয়ে যায়। এই একই রকম ভাবে আমরা পরীক্ষা করি বস্তুর উপাদান। এবার আমরা একটা পাত্রে জল সেই আগের মতো নিয়ে নিলাম আর সেই চুলায় বসিয়ে দিলাম। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে নিলাম। এবার জলের মধ্যে একই ভরে দুটো আমি নিয়ে নিলাম 20 গ্রামের দুটো লোহার গোলক, সরি দুটোই লোহার না, 20 গ্রামের দুটো গোলক নিলাম। 20 গ্রামের দুটো গোলক নিয়ে নিলাম। তাহলে উষ্ণতা একই, ভর একই, কিন্তু এই যে গোলকগুলো নিয়েছিলাম, একটা লোহা নিয়ে নেব আর একটা তামা নিয়েছি, লোহা আর তামা, ঠিক আছে। তাহলে কি দেখা গেল যে দুটোর ভর কত বললাম, 20 গ্রাম। দুটো 20 গ্রামের গোলক যাদেরকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে একই উষ্ণতায় ফুটছে সেরকম জলে রাখলাম 5 মিনিটের জন্য। এবার দেখা গেল একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে তামা। এরপরে আমরা এই দুটো গোলককে যদি আবার মোমের ব্লকে দিই, দেখা যাবে লোহার গোলক যতটা গিয়েছে তামার গোলক তার থেকে বেশি দূরত্ব গিয়েছে। তাহলে লোহার উপাদান আলাদা আর তামার উপাদান আলাদা। দেখা গেল উপাদানের জন্য মানে উপাদানের পার্থক্যের জন্য তামার তাপের পরিমাণ, তাপ গ্রহণ করার পরিমাণটা বেশি আর ও তাপ গ্রহণ বেশি করেছে মানে বর্জনটা বেশি করেছে। আমরা বর্জন থেকে বুঝতে পারলাম, মানে ও যতটা প্রবেশ করেছে সেই দূরত্ব থেকে কি বুঝতে পারলাম যে ও অতটা বেশি তাপ বর্জন করেছে, তার মানে ওর মধ্যে তাপ গ্রহণের পরিমাণ বেশি ছিল। এটা থেকে আমরা কি এসে গেলাম, কি সিদ্ধান্তে এলাম যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তার উপাদানের উপরে নির্ভর করে। উপাদান অনুযায়ী কোনো বস্তু উপাদান অনুযায়ী নির্মিত হয় যে কোনো বস্তু বেশি তাপ গ্রহণ করবে না কম তাপ গ্রহণ করবে। আর বেশি কম করবে সে বেশি বর্জনা করবে। তাহলে আমাদের এই 3টে পয়েন্ট ভালোভাবে বোঝা হয়ে গেল। আচ্ছা, তাপ বিষয় নিয়ে তোমাদেরকে একদম শুরুতেই যখন আমি পড়িয়েছিলাম কালকে গত ক্লাসে, এর আগের ক্লাসের ভিডিওতে, যে তাপ হচ্ছে 2 ধরনের, বোধগম্য তাপ আর ঋণ তাপ। এছাড়াও আরো একটা তাপ কিন্তু তোমাদের আমার বলা হয়নি, সেটা একটু বলে দিই, বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ কোনো মাধ্যম ছাড়াই যে তাপ সরাসরি চলে আসে, অর্থাৎ সূর্য থেকে আমরা যে তাপটা পাই সেটাকে আমরা বিকীর্ণ বলি। বোধগম্য তাপ কি, যেটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটায়। আর লীন তাপ কি বলেছি, যে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই যে অবস্থা বলছি, এই অবস্থা নিশ্চয়ই তোমরা এতদিনে পড়ে নিয়েছো। তোমরা বস্তু, পদার্থ, ঘনবস্তু এই সমস্ত জিনিসগুলো ক্লাস 7-এ পড়ছো মানে জানো। ক্লাস 4-5 থেকে এই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়ে থাকে বারবার। আমি তবু আরো একবার মনে করে দিচ্ছি, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। এই 3টি অবস্থা বারবার পরিবর্তন ঘটে, লীন তাপের কারণে ঘটে বা তাপ দেওয়ার কারণে ঘটে। এই যে পদার্থের অবস্থাগুলো পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার ঘটনাকে 4টি বিষয় দিয়ে ব্যাখ্যা করা হয়। এক হচ্ছে গলন, 2 কঠিনীভবন, 3
বাষ্পীভবন। এই বাষ্পীভবন আবার দুটো পদ্ধতি হয় সেটা বলছি। আর 4 হচ্ছে ঘনীভবন। গলন, ঘনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন। বাষ্পায়নের আবার দুটো ভাগ, একটা হচ্ছে বাষ্পায়ন, আরেকটা হচ্ছে স্ফুটন। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একদম ডিটেইলে ব্যাখ্যা করে পড়াবো এবং এগুলোর সঙ্গে রিলেটেড জিনিসগুলো আমরা পড়ে নেব। আচ্ছা, গলনাঙ্ক এর সঙ্গে আমি পড়াবো ভাবছিলাম, থাক আমি তোমাদের ওটা আলাদাভাবেই বলবো, সুবিধা হবে। তোমরা নিচে ক্লাস আছো। আচ্ছা, গলন প্রথম বলি। গলন, আমি একটা বরফের টুকরো নিয়ে নিলাম, একটা বরফের টুকরো নিয়ে নিলাম। এই বরফের টুকরোটা পদার্থের কোন অবস্থা? সকলে জানো যে এটা পদার্থের কঠিন অবস্থা। জলের 3টি অবস্থা: জল তরল অবস্থা, বরফ কঠিন অবস্থা, আর জল ফুটে যে বাষ্প পরিণত হয় সেটা গ্যাসীয় অবস্থা। এখন আমি বরফ নিয়েছি মানে এটা কঠিন অবস্থা নিয়েছি। এই বরফটা যখন গলতে শুরু করে এবং একটা সময় পরে গিয়ে দেখা যায় ওটা একটা পাত্রে রেখেছিলাম, পাত্রে রেখেছিলাম, একটা সময় পর এই বরফের টুকরোটা কি হয়ে গেল? জলে পরিণত হলো। অর্থাৎ এটা তখন কি অবস্থায় এসে গেল? তরল। জলে এসে গেল মানে তরল। প্রথমে কি ছিল আমার? বরফের টুকরো। আর কিছু সময় পর সেটা গলে পরিণত হলো জলে। সেটা পরিণত হলো জলে, অর্থাৎ তরল অবস্থায় চলে গেল। তাহলে যখন কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে গলে তরলে পরিণত হয়, সেই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হয় পদার্থের গলন। এটা শুধু বরফ থেকে জল হবে তা নয়, যে কোনো পদার্থের কঠিন অবস্থাতে, অন্য পদার্থ হতে পারে, অন্য কিছু নেই, ঠিক আছে? সেটা যখন গলে, কোনো কঠিন পদার্থ গলে, আবার সংজ্ঞাটার কাজটা বলে আসতে পারে যে কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় যে ঘটনার মধ্যে, যে প্রক্রিয়ার মধ্যে, সেইটাকেই বলা হয় এটাকে গলন। সেটাকে বলা হয় গলন। তোমরা যদি এরপরে আমরা যাচ্ছি গলনের পর কঠিনীভবন। এটা নাম শুনে ঠিক ছিল, নাম শুনে ঠিক ছিল, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে আমরা যাব কঠিনীভবন। তাহলে কঠিনীভবন কি? তোমরা নিশ্চয়ই বাড়িতে ফ্রিজ আসে, সকলে কি করো? ফ্রিজেতে গরম আসছে, এই গরমে সকলেরই খুব কষ্ট হবে। আমরা কি করি? বাড়িতে ঠান্ডা জল খাওয়ার জন্য চেষ্টা করি, আর অনেক সময় বরফের টুকরো জলে দিয়ে খাই, আর সেই জন্য আমরা কি করি? জল ফ্রিজে রেখে বরফ জমাই। অর্থাৎ ঠিক উল্টো প্রক্রিয়াটা, গলনের উল্টো পদ্ধতি বা উল্টো প্রক্রিয়াটাকে আমরা কঠিনীভবন বলি। আমরা একটা পাত্রে জল নিলাম এবং সেটাকে ফ্রিজে রেখে দিলাম, সেটা বরফের টুকরোয় পরিণত হলো, সেটা বরফের টুকরোয় পরিণত হলো। জল থেকে পেয়ে গেলাম বরফ। অর্থাৎ তরল থেকে যখন কঠিনে পরিণত হয় কোনো পদার্থ, এটা অন্য পদার্থের ক্ষেত্রেও একই নিয়ম, যেটা আমরা গলনের সময় বলছিলাম, এক্ষেত্রেও একই জিনিস, যে যখন কোনো পদার্থ তার তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হয়, কঠিন অবস্থায় পরিণত হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি কঠিনীভবন। এখানে আরো একটা জিনিস বারবার বলছি, মনে রাখবে, গলন আর কঠিনীভবন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। গলন আর কঠিনীভবন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বরফ থেকে জল হয়ে গেলে গলন, মানে কঠিন থেকে তরল হলে গলন, আবার তরল থেকে কঠিন হয়ে গেলে কঠিনীভবন। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আমরা যাই, বাষ্পীভবন। আমি তোমাদের বলছিলাম বাষ্পীভবনের দুটো পদ্ধতি আছে, সেটা আমরা বুঝে নেব। বাষ্পীভবন অর্থাৎ তরল অবস্থা থেকে যখন গ্যাসীয় পরিণত হয়, তরল থেকে মিশে যায় গ্যাসীয়। তাহলে কঠিন থেকে তরল আসছিল গলন, আর তরল থেকে কঠিন যাচ্ছিল কঠিনীভবন। এবার হচ্ছে কি, তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে,
আমরা যদি কোনো একটা পাত্রে জল দিয়ে আগুনে বসিয়ে দিই, বলছিলাম একটু আগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বসিয়ে দিলাম, দেখা যাবে জলটা ফুটতে শুরু করছে এবং একটা সময় পর জলের উপরে তল থেকে বাষ্প বেরোচ্ছে। মানে কি, সেটা তখন কিসে রূপান্তরিত হচ্ছে? গ্যাসে রূপান্তরিত হয়েছে। তাহলে যে কোনো পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরের যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলছি বাষ্পীভবন। এই বাষ্পীভবন দুটি ধরনের হয়ে থাকে। একটা তো আমি তোমাদের এই যে বোঝালাম, জল ফুটিয়ে বাষ্পে পরিণত হচ্ছে। এছাড়াও গ্রীষ্মকালে তোমরা দেখবে পুকুর, নদী, নালা এই যে থাকে, এইসব জলগুলো কি হয়, কমে যায়, ধারগুলো শুকিয়ে যায়। তোমাদের আশেপাশে পুকুর, নদী, নালা, খাল, বিল এ ধরনের বা যে কোনো জলাশয় থাকে, তোমরা দেখবে যে গ্রীষ্মকালে ওখানে ওপরতলের জলের পরিমাণটা কমে গেছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? আসলে সূর্যের তাপে ধীরে ধীরে ওপরের জলটা বাষ্পীভূত হয়ে যায়, ওই জলটাও তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আর ওটা ধীরে ধীরে হয় বলে এটা কি হয়, দ্রুত হয়। দ্রুত যখন জলটাকে ফুটিয়ে করছি, তাপ দিয়ে খুব কম সময়ের মধ্যে করছি, সেটাকে আমরা বলছি স্ফুটন। আর যখন জলটা বাষ্পীভূত তো হচ্ছে, তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, কিন্তু সেটা অনেক সময় ধরে, দীর্ঘ সময় লাগে এবং খুব অল্প পরিমাণে হচ্ছে, সেটাকে আমরা বলছি বাষ্পায়ন। মানে দুটোই একই কাজ। দ্রুত হয়ে গেলে স্ফুটন আর ধীরে হলে বাষ্পায়ন, বাকি পুরোটাই একই। তাহলে বাষ্পীভবনের দুটো প্রকারভেদ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ঘনীভবন। তাহলে দেখো, আমরা একটু আগে যখন পড়ছিলাম গলন থেকে কঠিনীভবন আর কঠিনী থেকে গলন, গলন আর কঠিনীভবন যখন পড়ছিলাম, এই দুটো কি প্রক্রিয়া? এই দুটো বিপরীত প্রক্রিয়া। সেরকম ভাবে বাষ্পীভবন আর ঘনীভবন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, আবার গ্যাস থেকে তরলে চলে আসলে ঘনীভবন। তাহলে তোমরা নিশ্চয়ই সহজেই বুঝতে পারছো, অনুমান করতে পারছো যে এটা সংজ্ঞা কি হওয়া উচিত? যে প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয় তাকে আমরা ঘনীভবন বলি। অর্থাৎ যখন বাষ্প, তোমরা নিশ্চয়ই যখন শীতের সকালগুলো কুয়াশা হয়, গাছের পাতার উপরে কুয়াশা আর এই শিশিরের মতো সেই জলের ফোঁটা বিন্দু বিন্দু আকারে জমে আছে, দেখো, তাহলে ওটা কোথা থেকে আসে? আসলে এই যে বাষ্পায়ন হচ্ছে, এর ফলে বাতাসের জল জলীয় বাষ্প আকারে থাকছে এবং সেগুলো যখন আস্তে আস্তে তাপমাত্রা বর্জন করে, জলীয় বাষ্পগুলো তাপমাত্রা বর্জন করছে, সেগুলো আবার জলের বিন্দুর আকারে গাছের পাতার উপরে জমা হচ্ছে। এই যে বৃষ্টি হয়, বৃষ্টিটাও কিন্তু এই ঘনীভবনের কারণেই হয়। জল, প্রচণ্ড গরমে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে এবং যত ওপরে উঠতে যাচ্ছে তত সে উষ্ণতা হারাতে থাকছে এবং একটা সময়ে জলীয় বাষ্পগুলো পরপর যুক্ত হয়ে জলের ফোঁটার আকারে যুক্ত হতে থাকে। জলের ফোঁটা থেকে মেঘ তৈরি করে, আর এই মেঘগুলো, জলের ফোঁটাগুলো যখন খুব বড় হয়ে যায় আর ধরে রাখতে পারে না মেঘটা, তখন বৃষ্টির জলের বড় ফোঁটা রূপে নিচে ঝরে পড়ে, মানে বৃষ্টির রূপে ঝরে পড়ে। তাই ঘনীভবনটা তোমরা বুঝতে পারলে কি, যে প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করে বা যে প্রক্রিয়ায় তাপ বর্জন করে তরলে পরিণত হয় তাকে আমরা ঘনীভবন বলছি। তাহলে গলন, কঠিনীভবন, বাষ্পীভবন আর ঘনীভবন, এই চারটি জিনিসই আমরা বুঝলাম। কিন্তু গলনটা যে হবে, সমস্ত বস্তু যে একই টেম্পারেচারে গলবে তা কিন্তু নয়, সমস্ত কঠিন পদার্থ একই উষ্ণতায় গলবে তা তো নয়। আমি জলের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলে দিলাম বা জলের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলে দিলাম যে এই উষ্ণতায় সে গলতে শুরু করবে বা এই উষ্ণতায় সে জমতে শুরু করবে। সব পদার্থ তো যে একই উষ্ণতায় গলবে আর একই উষ্ণতায় জমবে তা তো সম্ভব নয়। তাহলে প্রত্যেক পদার্থের আলাদা আলাদা উষ্ণতায় গলার ঘটনা বা জমার ঘটনাটা ঘটবে। সেই থেকে আমরা কয়েকটা সংজ্ঞা মনে রাখবো। গলনাঙ্ক, আমরা বললাম পদার্থের 3টি অবস্থা। এর মধ্যে কিছু পদার্থ আছে যাদের 3টি অবস্থা দেখা যায় না, যেমন তোমরা জানো কর্পূর, নিশাদল, এই সমস্ত জিনিসগুলো কি হয়ে থাকে, যে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, এগুলো তরল রূপটা আমরা দেখতে পাই যায় না। এই ধরনের কিছু পদার্থ আছে যাদের 2টি রূপ দেখা যায় বা 2টি অবস্থা দেখা যায়। এবার আমরা গলনাঙ্কে আসি। গলনাঙ্ক কি? যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে
যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ গলে বা গলনের মাধ্যমে, এই যে বললাম আমরা একটু আগে গলন প্রক্রিয়ার মাধ্যমে, গলন প্রক্রিয়া বলতে পারি, গলনের মাধ্যমে বা গলে গলন প্রক্রিয়ার মাধ্যমে, যেভাবে তোমাদের মনে রাখতে সহজ হয় তোমরা মনে রাখবে, মাধ্যমে তরলে পরিণত হয়, তাকে ওই পদার্থে, মানে তোমাকে যে পদার্থটা দেওয়া হবে, একটু আগে বললাম বরফের জন্য আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা যাবে যে বরফটা গলতে শুরু করছে, মাইনাসে যা চলে যাচ্ছিল বরফ হতে থাকবে, কিন্তু 0 থেকে মোটামুটি বরফটা গলে জলে পরিণত হতে শুরু করে দিচ্ছে। ওই যে উষ্ণতাটা ওটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এবার বিভিন্ন কঠিন পদার্থ যখনই আলাদা আলাদা পদার্থ তাদের গলনাঙ্কও আলাদা, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে, বলে। এখানে তোমাদের একবার লিনতাপের জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিই, যে দেখো একটা বরফের টুকরো নিয়ে নিলাম, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে বরফের টুকরো নিয়ে নিলাম, আর ওই জলটা কিছুক্ষণ পরেই, মানে 1-2 মিনিট পরে যখন বরফটা গলে জলে পরিণত হবে, দুটোরই উষ্ণতা আমি মেপে দেখলাম থার্মোমিটারের সাহায্যে 0 ডিগ্রি সেলসিয়াস, দুটোরই উষ্ণতা কি 0 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই বরফটা কিছু তাপ বর্জন করেছে, আর সেটাকে সে লিন তাপ বলে। বরফের ক্ষেত্রে এই লিন তাপের পরিমাণ হচ্ছে 80 ক্যালোরি। লিন তাপের পরিমাণ 80 ক্যালোরি। আমরা সিজিএস একক দেখেছিলাম, এসআই একক দেখেছিলাম, ক্যালোরি আর জুল তাপের, তাই তো? তাহলে এই লিন তাপের পরিমাণ বরফের ক্ষেত্রে কত হলো? 80 ক্যালোরি। তাহলে আমরা গলন ও গলনাঙ্ক জিনিসটা বুঝে নিলাম। গলনাঙ্ক আর গলনের সঙ্গে আমরা কঠিনীভবন যেটা বুঝেছিলাম বিপরীত প্রক্রিয়া, সেখানে এখানে হিমাঙ্কটাও আমরা বুঝে নিলাম। তাহলে হিমাঙ্কটা হচ্ছে এর বিপরীত, যেহেতু গলনাঙ্ক বললাম সেহেতু আমি হিমাঙ্কটা একসঙ্গে বোঝাচ্ছি। যে উষ্ণতায় তরল পদার্থ, এখানে কি ছিল? যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে কঠিন পদার্থ, হিমাঙ্কের ক্ষেত্রে কি তরল পদার্থ। তাহলে যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তরল পদার্থ কঠিনীভবনের মাধ্যমে বা কঠিনীভবনের মাধ্যমে কঠিনে পরিণত হয়, তরল কঠিনে পরিণত হয়, তাকে আমরা ওই পদার্থের হিমাঙ্ক বলছি। তাহলে আমি লিখে দিই একবার, যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হয়। তাহলে যে উষ্ণতায় যে টেম্পারেচারে কঠিন পদার্থ তরল পদার্থ জমে কঠিনে পরিণত হচ্ছে, অর্থাৎ বিপরীত ঘটনা ঘটছে, তাকে আমরা হিমাঙ্ক বলছি। তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলছি। আমরা এখানে জমে না বলে কঠিনীভবনের মাধ্যমে আমরা বুঝলাম, কঠিনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কঠিনীভবন জিনিসটা বুঝেছি, সেই প্রক্রিয়ার মাধ্যমে কঠিনে পরিণত হচ্ছে, সেটাকে আমরা পদার্থের হিমাঙ্ক বলছি। তাহলে গলনাঙ্ক হিমাঙ্ক তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেল। আমি এটুকু বলতে পারি, যেভাবে আমি তোমাদের বোঝালাম তোমাদের আর বই থেকে সংজ্ঞা আলাদা করে মুখস্থ করতে হবে। এরপরে আমরা যাবো স্ফুটনাঙ্ক।
স্ফুটনাঙ্ক। আমি কিন্তু দেখো অন্য কিছু বলছি না, আমার মানে এটা বোঝার চেষ্টা করো। রাস্তাটা ছাড়তে হবে একটু, 1 মিনিট। তাহলে এরপরে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক আর হিমাঙ্কটা বিপরীত এবং কাছাকাছি বলে মনে রাখতে সুবিধা হবে বলে ওটা ওই দুটো আমি তোমাদের পরপর পড়ালাম, আর স্ফুটনাঙ্কটা আলাদাভাবে পড়ালাম। স্ফুটনাঙ্কটা হচ্ছে যখন যে উষ্ণতায় বা যে টেম্পারেচারে কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয়ে যায়, অর্থাৎ এটা বাষ্প নয়, গ্যাসীয় অবস্থায়, তরল থেকে গ্যাসীয় অবস্থায় যায় যে উষ্ণতাতে। অর্থাৎ আমরা যে বাষ্পীভবন করেছিলাম, বাষ্পীভবনের মধ্যে আমরা দুটো জিনিস করেছিলাম, স্ফুটন আর বাষ্পায়ন। আমি কিন্তু বাষ্পায়নটা বলছি না, আমি কি বলছি যে এখানে স্ফুটন যে ঘটনাটা হবে, ফুট, ঠিক আছে, জল না হয়ে এখানে অন্য তরল পদার্থ ফুটে গ্যাসে পরিণত হবে, সেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। সেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। এখানে কিন্তু বাষ্পায়নটাকে ভুলিয়ে ফেলো না তোমরা। বাষ্পায়ন জিনিসটা আলাদা হয়, ধীরে ধীরে হয়, সেটা অনেক দীর্ঘব্যাপী প্রক্রিয়া। তাহলে স্ফুটনাঙ্কটা কি? যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আমার তরল থেকে গ্যাস উৎপন্ন হবে, তরল অবস্থা থেকে পদার্থ তার তরল অবস্থা থেকে গ্যাসে যাবে, তরল থেকে গ্যাস এই পদ্ধতিতে হয়ে থাকে। যে অর্থাৎ আমরা কি বলছিলাম, বাষ্পীভবন। বাষ্পীভবন ঘটবে যে উষ্ণতায়, পদার্থের বাষ্পীভবন ঘটবে যে উষ্ণতায়। বাষ্পীভবনের মধ্যে কোনটা? বাষ্পীভবনের মধ্যে স্ফুটনটা। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় আমার তরল কোনো পদার্থ তার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাবে, তাকে আমরা সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলে থাকি। আর একবার বলছি, যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ বাষ্পীভবনের মাধ্যমে তার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, সেই উষ্ণতাকে আমরা সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলবো। সেই পদার্থের অর্থাৎ যে পদার্থ আমাদেরকে দেওয়া হবে। ব্যাস, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, হিমাঙ্ক তোমাদের পুরোপুরি হয়ে গেল। আচ্ছা, একটু আগে গলনাঙ্ক পড়ানোর সময় লিনতাপ একটু বলছিলাম, অর্থাৎ দেখা যাচ্ছিল যে এই যে স্ফুটনাঙ্ক যে উষ্ণতায়, এই গলনাঙ্ক যে উষ্ণতায় তরল কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, এবার দেখা যাচ্ছিল যে তরলে তো পরিণত হচ্ছিল কিন্তু দুটো পদার্থের উষ্ণতা অর্থাৎ টেম্পারেচারটা একই, কিন্তু তাদের লিনতাপের পরিমাণ আলাদা। এই জন্যে 4টে জিনিস আমরা মনে রাখবো, লিনতাপের 4টে জিনিস এখানে আমরা মনে রাখবো। লিনতাপের প্রকারভেদ, লিনতাপের প্রকারভেদ 4টি, ঠিক আছে। এক হচ্ছে গলনের লিনতাপ, দুই হচ্ছে কঠিনীভবনের লিনতাপ, তিন হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, চার ঘনীভবনের লিনতাপ। এবার এই 4টে বিষয় তোমরা এদের সংজ্ঞা থেকেই নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পারছো। আমি যেভাবে তোমাদের গলন, কঠিনীভবন, বাষ্পীভবন এবং ঘনীভবন, এছাড়া গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক যেভাবে বুঝিয়ে নিয়েছি, এটা তোমরা সংজ্ঞা থেকেই তোমরা এদের বিষয়বস্তুটা বুঝতে পারছো। তবু জাস্ট আমি তোমাদেরকে এগুলো এক লাইন করে বলে দিচ্ছি। গলনের লিনতাপ অর্থাৎ যে উষ্ণতায় পদার্থ গলে তরল কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি গলনাঙ্ক। কিন্তু দেখা যাবে যে কঠিন পদার্থের ওই অবস্থাতে গলনাঙ্ক ঘটার জন্য কঠিন পদার্থের উষ্ণতা এবং তরল পদার্থের উষ্ণতা একই আছে, কিন্তু তাদের মধ্যে এই লিনতাপের পরিমাণটা আলাদা হয়ে গেছে। যেটা তোমাদের বরফের ক্ষেত্রে আমি তোমাদের বোঝালাম।
অর্থাৎ যে পরিমাণ তাপ দেওয়ার কারণে গলন হচ্ছে, গলন প্রক্রিয়াটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গলনের লিন তাপ। পদার্থ ভিন্ন ভিন্ন পদার্থের গলনের লিন তাপের পরিমাণটাও ভিন্ন। কঠিন ভবন একই রকমভাবে যে তাপ দেওয়ার কারণে পদার্থ তার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কঠিন ভবনের লিন তাপ। বাষ্পীভবন যে পরিমাণ কাজ দেখা যাবে যে জল যে ফুটছে, জল তরল অবস্থায় আছে আর সেখান থেকে বাষ্প তৈরি হয়ে গেছে। এই যে বাষ্প, দুটোর উষ্ণতা একই আছে। একটা জায়গায় তোমাদের একটা প্রশ্ন এখান থেকে আসে যে ফুটন্ত জলের থেকে স্টিমে হাত দিলে পুড়ে যায় কেন বেশি? ফুটন্ত জলের উষ্ণতা, জলের পাত্রে জল নিয়ে নিলাম, জল ফুটছে, ফুটন্ত জলের উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এখানে যে স্টিমটা উৎপন্ন হয় সেটার ফলে এটার উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই জলটা থেকে এই বাষ্পটা হাত বেশি পুড়িয়ে দেয়। এর কারণ হচ্ছে এই যে বাষ্পীভবনের লিন তাপ, সেটার পরিমাণটা হচ্ছে জলের ক্ষেত্রে 537 ক্যালোরি। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসে যে বরফের গলনের লিন তাপ কত, জলের ফুটনের লিন তাপ কত। তো এখানে 537 ক্যালোরি লিন তাপের পরিমাণ। তাহলে যে পরিমাণ তাপের পার্থক্যর জন্য পদার্থ আমাদের বাষ্পীভবন হচ্ছে সেটাকে আমরা বাষ্পীভবনের লিন তাপ বলছি। আর পদার্থের যে পরিমাণ তাপের পার্থক্যের কারণে বা যে পরিমাণ তাপ বর্জন করার কারণে ঘনীভবন প্রক্রিয়াটা ঘটছে সেটাকে আমরা ঘনীভবনের লিন তাপ বলছি। তাহলে আজকে আমরা তাপ থেকে অনেক কিছু জিনিস জানলাম। ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না। এই তাপ বিষয় থেকে আরও কিছু ছোট ছোট প্রশ্ন আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো। এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সাম রিলেটেড কোশ্চেন যেগুলো এক্সামে আসে, সব কোশ্চেন বা যা কিছু থাকে সেগুলো আমি আরও 2-4টে তোমাদের হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ম্যাপ, সেগুলো করিয়ে দেবো। এছাড়াও তোমাদের যদি তাপ থেকে কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমাদের জানার থাকে, বা কোনো একটা জায়গায় যদি মনে হয়ে থাকে আমার বোঝানো নিয়ে তোমাদের কিছু আরও জানার আছে, সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, অর্থাৎ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আমরা ভীষণভাবে চাইছি তোমাদের কাছে আরও বিষয়বস্তুগুলোকে সহজ করে তুলে ধরতে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করলে আমরা খুব সহজেই তোমাদের কাছে এই জিনিসগুলো আরও বেশি করে নিয়ে আসতে পারি। আজকে ক্লাসটা এতটাই।